সার্জারি দরকার ছিল না, আমার ডাক্তারবাবু সার্জারি করে দিয়েছে। আজ থেকে 20-30 বছর আগেও বাংলার ডাক্তারদের প্রতি যে বিশ্বাস, যে ভরসা ছিল, আজ সেটা নেই। আরেকটু আমাদের এমপ্যাথেটিক হতে হবে পেশেন্টের জন্য, আরেকটু সংবেদনশীলতা আমাদের করতে হবে, দেখাতে হবে, যেটা আমাদের মধ্যে কখনো কখনো একটু অভাব দেখা দেয়। তারা আমায় 5 মিনিটও দেখলেন না, অথবা আমায় একটু ছুঁয়েও দেখলেন না। দক্ষিণের যে হসপিটালসগুলো আছে সেগুলো অনেক বড় বড়, অনেক রুগীর পরিষেবা হয় সেখানে, এবং তার খরচ তুলনামূলকভাবে এই সব জায়গার তুলনায় অনেক কম। ডাক্তাররা ইচ্ছে করেই আইসিইউতে রেখে দেন বিল বানানোর জন্য পেশেন্টকে। এই যে 20-30 বছর আগে বাংলার এই হেলথ সিস্টেমটা বা হেলথ সেক্টরটা এখনকার যেরকম কমার্শিয়ালাইজেশন হয়েছে তখন হয়নি। ডাক্তারবাবুরা রোগীদের সঙ্গে সময় না কাটিয়ে রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে সময় কাটান বেশি। দক্ষিণের চিকিৎসা ব্যবস্থা কি সত্যি কলকাতার থেকে অনেক অনেক এগিয়ে? দুদিন আগেই আমরা একটি ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে, যার আলোচনার বিষয় ছিল যে চিকিৎসা ব্যবস্থা কোথায় ভালো, দক্ষিণে নাকি কলকাতায়। সেই ভিডিওটি একদিনে প্রায় 5 লক্ষ মানুষ দেখেন এবং তাতে প্রায় 2,500-এর উপরে কমেন্ট জমা পড়ে। এবং দেখা যায় যে বেশিরভাগ মানুষই বলছেন যে কলকাতার তুলনায় দক্ষিণের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। এছাড়াও কলকাতার যে ডাক্তারবাবুরা আছেন তাদের এগেনস্টে বা তাদের বিরুদ্ধে তাদের বহু অভিযোগ। যেমন, এখানকার ডাক্তার শুধু টাকা চেনে, আর কিছু না। এখানকার ডাক্তাররা অমানবিক, এরকম অনেক অভিযোগ। তো ভাবলাম এই অভিযোগ নিয়ে যদি আজকে আলোচনা করা যায়, কতটা সত্যি এই অভিযোগগুলো সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে সঠিক যে তথ্যটা সেটা বেরিয়ে আসবে। তো কথাটা কার সঙ্গে বলবো? তো ভাবলাম আজ রবিবার, আজ ডক্টর মল্লিকের কাছে যাব এবং তাকেই জিজ্ঞাসা করব এই অভিযোগগুলো কতটা সত্যি, আর এই যে কলকাতার চিকিৎসা ব্যবস্থার আজকে এই হাল কেন সেটাও আমরা জানবো। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। প্রথমেই আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব, কারণ আজকে আমি অনেকগুলো অপ্রীতিকর প্রশ্ন আপনাকে করব, যেগুলো হয়তো আপনার ভালো নাও লাগতে পারে, এবং আশা করি এই আলোচনার পর আমাদের যেমন সম্পর্ক ছিল আগে সেটা তেমনই বজায় থাকবে। তো যাই হোক, অনুষ্ঠানটা শুরু করি। প্রথম অভিযোগ বা প্রথম প্রশ্ন বলতে পারেন, এবং এটা সত্যি না মিথ্যে সেটাও আপনি বলতে পারেন, যে আজ থেকে 20-30 বছর আগেও বাংলার ডাক্তারদের প্রতি যে বিশ্বাস, যে ভরসা ছিল, আজ সেটা নেই। এটা কতটা সত্যি, এবং যদি এটা হয় তাহলে এটা হওয়ার পিছনে কারণ কি? প্রথম কথা, এই টপিকটা কিছুটা আমাকে ধর্ম সংকটে ফেলেছে, এবং আপনি যখন প্রশ্ন করলেনই হুম, তো আমি উত্তর দেব। প্রথম কথা, এই যে 20-30 বছর আগে বাংলার এই হেলথ সিস্টেমটা বা হেলথ সেক্টরটা এখনকার যেরকম কমার্শিয়ালাইজেশন হয়েছে হুম। তখন হয়নি। না, তা ঠিক। হুম, অনেকটাই স্বাস্থ্য হুম। ব্যবস্থাটা ডিপেন্ড করতো সরকারি সরকারি। চিকিৎসা ব্যবস্থার উপরে, একদমই। হুম, এবং মানুষের হাতে টাকা হুম, পয়সা ছিল হুম, কম। লোকে সরকারি হাসপাতালে যেতেন। সরকারি হসপিটালে চিকিৎসা ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল, যেটা বাইরে প্রাইভেট সেক্টরে এতটা উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না। যা কিছু নতুন সরঞ্জাম, মেশিনারিজ আসতো, এগুলো সব সরকারি হসপিটালে প্রথমে আসতো। চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো ছিল সেই সব জায়গাগুলোতে। পরে যখন হেলথ সেক্টরটার কমার্শিয়ালাইজেশন হলো, প্রাইভেট হসপিটালস তৈরি হলো, হুম, ক্লিনিক্স তৈরি হলো, এবং ডাক্তারদের সংখ্যা যখন বাড়তে আরম্ভ করলো অনেক কারণে, সরকারি হসপিটালে ডাক্তারি পড়ার সিট বেড়েছে, হুম, প্রাইভেট হসপিটালস বেড়েছে, প্রাইভেট হুম, মেডিকেল কলেজেস অনেক বেড়ে যাওয়ার হুম, জন্য সেখানে ডাক্তারদের সংখ্যা বাড়লো। তাদের কর্মসংস্থান যেমন তৈরি হলো, প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এগুলো হুম, তৈরি হওয়ার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার খরচও বাড়লো। এবং কিছুটা তো সত্যি যে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসার যে খরচ, সেটা প্রাইভেট সেক্টরে তো অনেক গুণে বেশি। হুম, কারণ প্রত্যেকটা জিনিস তাকে কিনতে হচ্ছে। ঠিকই। সেখানে চিকিৎসা পরিষেবা থেকে হুম, শুরু করে, সেখানে পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে ওষুধ, সবটাই তাকে কিনতে হচ্ছে। ফলে একজন রোগীর খরচ অনেক গুণে বেড়ে যাওয়া। পাল্লা দিয়ে যখন প্রতিযোগিতা বাড়ল এবং হসপিটালগুলোর নিজস্ব যখন খরচ বাড়ল, অনেক লোক রাখতে হচ্ছে, হুম,
অনেক নতুন সরঞ্জাম কিনতে হচ্ছে, তার আধুনিকীকরণ করতে হচ্ছে। ফলে চিকিৎসা ব্যবস্থার খরচও বাড়ছে ঠিক। এবং একটা জায়গায় মনে করুন একটা হসপিটালে ৫০ জন পেশেন্ট পরিষেবা পাচ্ছে। ঠিক। তার চিকিৎসার যা খরচ হবে পেশেন্ট হুম। রুগী পিছু, একটা হসপিটালে ৫০০ রুগীর চিকিৎসা হচ্ছে, তার খরচ কিন্তু কমবে। ঠিকই। কারণ স্টাফদের সংখ্যা হুম, হুম, যে হুম। ৫০ থেকে ৫০০ মানে ১০ গুণ স্টাফ বাড়াতে হয় না। ঠিকই। অনেক খরচ হুম, কমে যায়। হুম, হুম। কমন কিছু হুম, খরচার হুম, হুম, জন্য হুম। খরচ কমে যায়। দক্ষিণের যে হসপিটালসগুলো আছে সেগুলো অনেক বড়, বড়। অনেক রুগীর পরিষেবা হয় সেখানে এবং তার খরচ তুলনামূলকভাবে এইসব জায়গার তুলনায় অনেক কম। মুশকিলটা হচ্ছে সেইসব হসপিটালস যেগুলোতে দক্ষিণে মানুষ যান, সেখানে এরকম মানে একটা ডাক্তারের উপর খুব বেশি চাপ পড়ে যাচ্ছে না। তার কারণ হয়তো ক্যাপাসিটি ৩০ জন পেশেন্ট হুম, দেখার, হুম। তাকে কিন্তু ৬০ টা পেশেন্ট দেখতে হবে না। সেখানে ইনফ্রাস্ট্রাকচার সেভাবেই তৈরি করা আছে। ডাক্তারের পরিমাণও যথেষ্ট আছে। যথেষ্ট পরিমাণও আছে। ফলে পেশেন্ট পিছু সময় দেওয়ার পরিমাণটাও অনেকটা বেশি থাকছে। যেমন আমার ক্লিনিকেই হুম, বলি, আমার ক্লিনিকে ৩০ টা করে পেশেন্ট আমি দেখার কথা বলি। কিছু পাড়ার পেশেন্ট, হুম। কিছু পুরনো পেশেন্ট, কিছু পেশেন্টের এমার্জেন্সি। এইটা করে কোনো দিন প্রায় আরো ২০-৩০ জনের মতো এক্সট্রা চলে আসে। মানে ৫০ টা ধরতে পারি। ধরে হুম, রাখতে পারেন। হুম। ফলে পেশেন্ট পিছু টাইম তো কমছে। ঠিকই। আমি পেশেন্টকে বোঝাতে পারি না হাত জোর করেও হুম। যে এতে কিন্তু চিকিৎসা পরিষেবা কখনো, কখনো খারাপ হয়ে যেতে পারে। আপনার সঙ্গে আমার কথা বলার কিছু থাকতে পারে যেগুলো আমি বলতে আপনাকে নাও পারতে পারি সময়ের অভাবে। আমার বলার অদম্য ইচ্ছা। হুম, পেশেন্টের সঙ্গে টাইম স্পেন্ড করার অদম্য ইচ্ছা। আমার পেশেন্টের সঙ্গে জানতে ইচ্ছা করে তার ছেলে কি করছেন এখন। হুম, ছোটবেলা থেকে কাউকে হয়তো দেখছি, হুম, হুম। কাউকে হয়তো ১৭ বছর ১৫ বছর ধরে দেখছি। তার সঙ্গে দুটো গল্প করার ইচ্ছে হচ্ছে। পেশেন্টও চাইছেন কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে একটু যেহেতু কথা বলতে। ৫০ জন লাইনে রয়েছে। হ্যাঁ, যে পেশেন্টরা লাইনে রয়েছেন তারা তারা নিচে থেকে বলতে আরম্ভ করে, "কেন ডাক্তারবাবু এতক্ষণ সময় লাগাচ্ছেন? হুম, কেন তারা বা বা ডাক্তারবাবু এত একেকটা পেশেন্টের জন্য এত কেন সময় লাগছে?" অথচ তারাই জোর করে নাম লিখিয়ে বসে থাকছেন আমাকে দেখে দিতেই হবে। হুম, বুঝতে পেরেছেন? হুম, তারাই কিন্তু আবার অন্য কথা বলছেন, কেন টাইম বেশি কাটাচ্ছেন। আবার যখন আমি কম টাইম দিচ্ছি, তাড়াতাড়ি করে যখন পেশেন্ট দেখা শুরু করছি, পেশেন্টের সঙ্গে র‍্যাপ আপ করছি খুব তাড়াতাড়ি, তখন আবার তারা আবার অন্য কথা কেউ বলেন যে, "বেশি সময় তো ডাক্তারবাবু দিলেন না।" এই জিনিসগুলো দক্ষিণে হওয়া সম্ভব না। আপনি উইথআউট অ্যাপয়েন্টমেন্ট এ ডাক্তার দেখাতে পারবেন না। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতেই হবে এবং তার একটা ক্যাপাসিটি আছে। এরকম নয় যে খুব নামকরা একজন ডাক্তারবাবু আছেন যে দ্যা দক্ষিণে খুব নাগেশ্বর রেড্ডি বলে ডক্টর নাগেশ্বর রেড্ডি, তিনি গ্যাস্ট্রোর একদম প্রায় হুম, ঈশ্বরের হুম, কাছাকাছি। হুম। তো তার এরকম দুম করে তার ওরকম অ্যাপয়েন্টমেন্ট আপনি পাবেন না। বেশি পেশেন্ট তিনি দেখবেনই না। তিনি কোয়ালিটি কম্প্রোমাইজ করবেনই না। যেটা এখানে কখনো, কখনো আমাদের হয়ে যায়। হয়ে যেতে বাধ্য। পেশেন্টের উপর এত চাপ হয়ে যায় কখনো, কখনো। আমার মনে হয় আরেকটু আমাদের empathetic হতে হবে। আরেকটু পেশেন্টের জন্য আরেকটু সংবেদনশীলতা আমাদের করতে হবে, দেখাতে হবে, যেটা আমাদের মধ্যে কখনো, কখনো একটু অভাব দেখা দেয়। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে স্যার। আমাদের যে ২৫০০ কমেন্ট জমা পড়েছে তার মধ্যে এটাই সবথেকে বড় অভিযোগ যে ডাক্তারবাবুরা রোগীর প্রতি সহানুভূতিশীল নন এবং তারা অত্যন্ত মানবিক এবং আ ঠিক মতন তারা কথাও বলেন না। এখন আমি জানি না এত লোক যখন কমেন্ট করেছে তার মানে কোথাও আমাদের চিকিৎসা ব্যবস্থায় বা কোথাও একটু হলেও তো ঘাটতি আছে। নিশ্চয়ই, এত লোক তো কমেন্ট করবে নিশ্চয়ই না। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের আরো empathetic হতে হুম, হবে। আমাদের আরো সংবেদনশীল হতে হবে। আমাদের আরো টাইম স্পেন্ড করতে হবে। তার জন্য আমাদের নিজেদের দরকার পড়লে প্রত্যেকদিন রুগী দেখার যে পরিমাণ সেটা কমাতে হবে। যেটা আমি ট্রাই করছি। হুম, হুম, আমি আগে অনেক বেশি দেখতাম। সেটা আমার মনে হচ্ছিল যে এতে কোয়ালিটি কম্প্রোমাইজড হুম, হতে পারে। হুম, এখন আমি সেটা কমানোর চেষ্টা করছি, তার আরো কমিয়ে দেব। এবং যাতে আমি আরো বেশি টাইম স্পেন্ড করতে পারি রুগীদের সঙ্গে সেই ব্যবস্থা করব। এবং সংবেদনশীলতার কথা যেটা বলছি হুম, empathetic attitude হুম। towards patient, এটা আরো হতে হবে যাতে ট্রাস্ট বাড়ে। টাইম ঠিকই। স্পেন্ড না করলে, কথা না বেশি বললে, empathetic না হলে ট্রাস্ট বাড়বে না। সেটাই দক্ষিণ ভারতে সেটা সম্ভব। সেটাই দক্ষিণ ভারত ওরা সেইভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করেছে। শুধু ডাক্তার না, ডাক্তারের সঙ্গে যারা আছে তারাও একইভাবে ট্রেন্ড। আমাদের ক্লিনিকগুলোতে কি হচ্ছে যে আমরা ট্রেন্ড লোককে অ্যাপয়েন্ট করতে পারছি না। তাদের না। যা মাইনে হবে, তাদের যা বেতন দিতে হবে, তাদের যা হুম, আরো অন্যান্য যে সুবিধাগুলো দিতে হবে,
সেটা দেওয়া সম্ভব না আমাদের এই ছোট ক্লিনিক রান করার পেছনে। ফলে সেইটাও আমাদের ভবিষ্যতে দেখতে হবে যে আরো ট্রেন্ড লোককে অ্যাপয়েন্ট করা যায় কিনা। এবং লোকে যে কমেন্ট করেছেন হুম। এখানে সংবেদনশীলতা, এটা আমি বলব কিছুটা হলেও সত্যি। আমাদের আরো সংবেদনশীল হতে হবে এবং আমি কাউকে সমালোচনা করছি না। আমার সেই অধিকারও নেই। আমার সামর্থ্য, জ্ঞান খুব কম, খুবই সীমিত। কিন্তু আমি বলি আমাদের আরো টাইম স্পেন্ড করতে হবে পেশেন্টদের সাথে এবং আমাদের আরো সংবেদনশীল হতে হবে। এটা আমার একান্ত নিতান্তই আমার ব্যক্তিগত অভিমত। এখানে কারো সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। এটা আমি নিজের সম্বন্ধেই অভিযোগ করছি যে আমাকেও আরো টাইম দিতে হবে, আরো সংবেদনশীল হতে হবে। খুব প্রকট আপনি যেটা বলছেন যে সময় দিতে হবে। হুম। যে এই একটা মানে সবথেকে বড় অভিযোগ ডাক্তাররা আমায় ৫ মিনিটও দেখলেন না অথবা আমায় একটু ছুঁয়েও দেখলেন না। এইটা আপনি কি হ্যাঁ, বলবেন? এটা খুব গুরুত্বপূর্ণ। একটা পেশেন্ট যখন আসছেন, তখন তাকে ব্লাড প্রেশারটা একটু চেক করা। আপনি বুঝতে পারছেন হয়তো হুম, চেস্টে হুম, স্টেথোস্কোপ দিয়ে হুম, দেখার কিছু নেই। হুম, তাও একটু দেখা। পেশেন্টের এই টাচ, হিলিং হুম, টাচ ফ্রম এ ডক্টর, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এই পেশেন্টের কিছু আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন থাকে। সেটাও পেশেন্টদের একটু বুঝতে হবে যেটা সম্ভব নয়। যেমন পেশেন্ট শুনে গেলেন যে একটা জায়গাতে যে ওখানে ক্যান্সার, কারো একটা ক্যান্সার সারিয়ে দিয়েছেন। অনেক ক্যান্সার আছে যেগুলো আর্লি স্টেজে কিওর হয়ে যায়। এবার স্টেজ 4 একটা ক্যান্সার নিয়ে কোনো একজন ডাক্তারের কাছে গেছেন, হুম, যিনি শুনে এসেছেন যে ওই ডাক্তারের কাছে ক্যান্সারটা, কারো একটা ক্যান্সার হুম, সেরে গেছে আরকি। হুম, কিন্তু তার ক্ষেত্রে হয়তো সারেনি। হুম, তার ক্ষেত্রে ওই ডাক্তার কিন্তু শয়তান হয়ে গেলেন, ভিলেন হয়ে গেলেন। ঠিক। আনরিয়ালিস্টিক একটা এক্সপেকটেশন থাকছে। হুম, এইটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখলে হবে না। আমাদের বুঝতে হবে, আমাদের একটু নিজেদের এডুকেট করতে হবে কোনো অসুখের ব্যাপারে। যেমন ইদানিং করে আমরা অনেক শুনি যে ডায়াবেটিস সেরে যাচ্ছে। হুম, অনেক পোস্ট আসছে। হুম, হুম। কিন্তু যতটা পোস্ট আসছে আর যতটা শুনছি ততটা কি ডায়াবেটিস রিভার্স হচ্ছে? না, নিশ্চয়ই হচ্ছে না। না হচ্ছে না। কিন্তু আমরা ভাবছি ওই তো ওর রিভার্স হয়ে গেল। কিছু পেশেন্টের তো রিভার্স হবেই, তার ওজন বেশি ছিল, তার ওজন হুম, কমিয়ে ফেলেছে। আর্লি স্টেজ অফ ডায়াবেটিস হুম, ছিল, তার কমে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে সেটা হবে না। হুম, অথচ সেই একই ডাক্তারের কাছে অন্য একজন রোগী এলেন, তার ডায়াবেটিসটা কমল না। তিনি ভাবছেন ডাক্তার আমাকে নিয়ে ব্যবসা করে ফেলল। ডাক্তার শয়তান। ডাক্তার ভালো করে দেখল না। ডাক্তার পিশাচ। এই জিনিসগুলো থেকে আমাদের একটু বুঝতে হবে যে সবার ক্ষেত্রে সব রকম চিকিৎসা পদ্ধতি হয় না, একই রকমভাবে কাজ করে না। কারো একটা বুক জ্বালা হচ্ছিল, তাকে আপনি একটা গ্যাস্ট্রাইটিসের মতো সিম্পটম ভেবে গ্যাসের ওষুধ দিলেন, কিছুদিন পরে সেরে গেল। কিন্তু সে একই বুক জ্বালা তো হার্টের প্রবলেমও হতে পারে। হতে পারে। ফলে তার মনে হচ্ছে আমার হার্টের অ্যানজিওগ্রাফি ডাক্তার কেন করতে দিল? তার তো আমার এই পরিবারের একজনকে তো গ্যাসের ওষুধ খেয়ে সেরে গেল। তাহলে এই ডাক্তার ভালো চিকিৎসা করছে না। ঠিক। ফলে প্রত্যেকটা জিনিস আপনি পেশেন্টের সঙ্গে মেলাতে পারবেন না। তার চাহিদা আপনি সবসময় পূরণ নাও করতে পারেন বা আপনি সক্ষম হবেন না। হুম, কিন্তু চেষ্টা করতে হবে যে সে কষ্ট করে দেখাতে এসেছে। আপনার ফিস যাই হোক, সে ফিসটা আপনাকে দিচ্ছে। তার বিনিময়ে সে যেন ম্যাক্সিমামটা আপনার কাছ থেকে পায়, এটা এনশিওর করার চেষ্টা করা। ঠিক। এবং আজকালকার এই এভিডেন্স বেসড মেডিসিনের যুগে যেখানে শুধু ক্লিনিক্যালি পেশেন্টকে চিকিৎসা করতে যাওয়া রিস্কিও হতে পারে। ওই ব্যাপারটা নিয়ে আমি আসবো স্যার। হ্যাঁ। আচ্ছা, আ এখানে আরো একটা মানে আপনি যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন, সেটা কি আপনি শুধু ডাক্তারদের কাছেই এক্সপেক্ট করছেন নাকি পুরো হেলথ কেয়ার সিস্টেমটার কাছে এক্সপেক্ট করছেন এই যে বিষয়গুলো? আমি তো বলব পুরো হেলথ কেয়ার সিস্টেমের কাছেই। যেমন একদম হসপিটালের একজন রিসেপশনিস্ট যিনি আছেন, তিনিও একটু এমপ্যাথেটিক হবেন। তিনিও পেশেন্টকে একটু বুঝিয়ে বলবেন। তাতে যদি ম্যান পাওয়ার বাড়াতে হয়, বাড়াতে হবে। আসলে কি হয়, এই যে ম্যান পাওয়ার বাড়াতে কস্টটাও কিন্তু পেশেন্টের কাছ থেকেই আসে। হুম, সেটা খরচও বাড়তে থাকবে। সাউথের হসপিটালগুলো, এরকম অনেক হসপিটাল আছে যেখানে পেশেন্ট তাদের পুল এতটাই, তাদের এই পুরো কস্টটা ম্যানেজড হয়ে যায়। এবং আমি এটা দেখেছি যে একজন পেশেন্ট গেলেন কোনো একটা প্রবলেমের জন্য, সব মিলিয়ে মিশিয়ে ৩০-৩৫ হাজার টাকার টেস্ট হয়। কিন্তু ডাক্তারবাবুর ফিস কিন্তু খুব যৎসামান্য ৩০০ বা ৪০০ হুম। টাকা। কিন্তু তার আল্টিমেটলি তার ইনিশিয়াল ইনভেস্টিগেশনেই তার ৩০-৪০ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। যেটা আমাদের এখানে করতে চায় না না, লোকে কিন্তু। এখানে করবে না হুম, বা তোমরা টেস্ট লিখিও না। হুম। কিন্তু ওখানে গিয়ে লোকে করছে। আসলে লোকে খরচা করে যাচ্ছে, ভাবছে সবটা আমি চেক করে দেখে নিই। ঠিকই, ঠিকই, তার ঠিকই। মানসিক একটা হুম, প্রস্তুতি নিয়ে যাচ্ছে। যেমন কারো একটা পেটে ব্যথা হলো, সাউথের কোনো একটা হসপিটালে গেল, সেখানে গিয়ে পুরো টেস্ট করলো, পুরো হুম। বডির চেকআপ করলো। তার ডাক্তার ওখানে যা বললেন তাই করলো এবং সেটা সব ঠিকঠাকই হলো। সেটা যা চিকিৎসার খরচ হলো, কলকাতায় সেই চিকিৎসার খরচে ওই সব ইনভেস্টিগেশন ওগুলো একইভাবে হয়ে যাবে। কিন্তু লোকের একটা বিশ্বাস, ওই যে বলছিলাম এমপ্যাথি, লোকের একটা ট্রাস্ট, দীর্ঘদিনে তার
অসুবিধে, হেলথ কেয়ার প্রোভাইডার্স তাদের খারাপ ব্যবহার, সেটা ডাক্তার হতে পারেন বা অন্যান্য আনুষঙ্গিক যারা স্টাফরা আছে তাদের হতে পারেন। সব ব্যাপারটা মিলিয়ে লোকের মনে একটা ঘৃণা, একটা বিতৃষ্ণা, একটা আ বা অনীহা, এইগুলো তৈরি হওয়ার জন্য মানুষ সাউথে বা দক্ষিণের দিকে চলে যাচ্ছেন চিকিৎসার জন্য। এটা আমাদের ব্যর্থতাও আপনি বলতে পারেন। যে আমরা সেই মতো পেশেন্টদের পরিষেবা দিতে পারিনি বা সেই মতো আমাদের আপগ্রেড করতে পারিনি। ঠিকই। আচ্ছা, এখানে আরো একটা বড় অভিযোগ সময়ের কথা যখন হচ্ছে মানে সেই জন্যই মনে হলো এটা আপনাকে জিজ্ঞাসা করি যে এই ডাক্তারবাবুরা রোগীদের সঙ্গে সময় না কাটিয়ে রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে সময় কাটান বেশি। এটা কতটা সত্যি এই অভিযোগটা? এটা বাকিদের কথা আমি বলতে পারব না। তবে আমার ক্ষেত্রে আমি বলি, আমি সোম থেকে শুক্রবার সকাল ১১টা থেকে ১১:৩০ এই ৮ ঘন্টা, শুধুমাত্র এই ৮ ঘন্টা টাইম আছে আমাকে মিট করার জন্য হুম, রিপ্রেজেন্টেটিভের। সারাদিনে আর কোনো সময়ে মিট করতে পারবে না। মানে ইভনিং এ এলে তো কাউকে হুম, দেখবেনই না। হুম, সকালে তারা লাইন দেয় ৯টা থেকে, হুম, এবং তারা তো বহুদিনের হুম, কাজ করছেন এবং তাদের একটা টার্গেট থাকে রিপ্রেজেন্টেটিভদের। তারা ডাক্তারদের মিট না করলে নির্দিষ্ট সংখ্যক তাদের কিন্তু মাইনে হয় না। তাদের রিপোর্টিং কমপ্লিট হয় না। তাদের দিনের শেষে রিপোর্টিং করতে হয়, এতগুলো ডক্টরকে মিট করা হলো। ফলে আমরা যদি মিট না করি, আমরা যদি তাদের রিফিউজ করি, তারা তো মিট করতে পারবে না। তাহলে তাদের মাইনা পাবে না তো। তাদের ইনসেনটিভ থাকে, কিরকম সেল হলো সবকিছু মিলিয়ে। এবং তাদের উপর তাদের সংসার চলে। এরকম আমি অনেক পরিবারকে চিনি যে বাবা-মা হয়তো অসুস্থ, তাকে সে এই কাজটা যদি ঠিকভাবে না করে, সে যা মাইনে পায় সেটা তার চিকিৎসার খরচা করতে পারবে না। ফলে তাকে ইনসেনটিভ আর্ন করতে হবে। তার জন্য তাকে একটা নির্দিষ্ট সংখ্যক ডক্টর মিট করতে হবে। ফলে এবং এটাও তো ঘটনা যে রিপ্রেজেন্টেটিভরা যারা আসেন তারা বেশিরভাগ বাইক নিয়ে আসেন। বর্ষাকালটা তাদের জন্য ভয়ংকর কাল তারা ভয়ংকর। বলেন। ইভেন বলে মানে রোদেও। গ্রীষ্মকালটাও। হ্যাঁ, ও তাদের বলি হুম, তারা গ্রীষ্মকালটাকে বলে আমি ম্যানেজ করে নিতে পারবো। হুম, বর্ষাকালে এই যে রোদে বৃষ্টিতে ভিজে গেলাম, তারপরে গায়ে জামা শুকোচ্ছে, হুম, এটাও তাদের জন্য খুব হুম, ভয়ানক অবস্থা। ফলে তাদের যদি আমরা দাঁড় করিয়ে রাখি ঘন্টার পর ঘন্টা বাইরে, হুম, তাদের একটা হেলথেরও ব্যাপার আছে। প্লাস তারা বাইরে কতক্ষণ দাঁড়াবে? ওইজন্য একটা নির্দিষ্ট টাইম আমার ক্লিনিকে বাঁধা আছে, সকাল ১১টা থেকে ১১:৩০, এই ৮ ঘন্টা আমি রিপ্রেজেন্টেটিভ মিট নিই। আমি চেম্বারে ঢুকি ৮টা ৫৮ ফিক্সড টাইম। হুম, আমি প্রত্যেকদিন চেম্বারে ঢুকি। আমার ৯টা থেকে চেম্বার শুরু হয়ে যায়। ৯টা থেকে ১১টা ১১:১১ কোনোদিন ১১:১০ আমি পেশেন্ট দেখি। তারপরে মিট নিই ১৫-২০ মিনিট। তারপরে আবার পেশেন্ট দেখি। আবার যতজন থাকে দেখে শেষ করি। এই হচ্ছে আমার নিয়ম, এবং আমার মনে হয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যে কাজটা, সেই কাজটা খুব সোজা কাজ নয়। মানে ঘৃণার কাজ নয়। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। আমার একটা পেশেন্ট কোভিডের সময় খুব অ্যাডভান্স লাং প্রবলেমে ভুগছিল, এবং তখন আ বা কোভিডের কিছু ওষুধ পাওয়া যাচ্ছিল, যেগুলো দোকানে তখন এভেইলেবল থাকতো না। হুম, এরকম অনেক পেশেন্টকে আমি রিপ্রেজেন্টেটিভ নাম্বার দিয়েছি, যারা রাত্রি ১২ টায় গিয়ে ওষুধ পৌঁছে দিয়ে এসেছে, এবং অনেক ডিসকাউন্ট রেটে। যেমন আমার একটা পেশেন্ট থাকে মুর্শিদাবাদের একটা খুব গ্রামের মধ্যে ভিতরে। এবার কলকাতার কিছু ওষুধপত্র সেখানে পাওয়া যায় না। স্বাভাবিক। পাওয়া যায় না। হুম, আমার এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন, যিনি ম্যানেজার আরকি, হুম, তিনি মুর্শিদাবাদে কাজ করতে যান। তো তাকে আমি বলে দিয়েছিলাম ওই পেশেন্টের সঙ্গে যোগাযোগ করে কলকাতা থেকে ওষুধ কিনে তিনি তাকে পৌঁছে দিতেন দীর্ঘদিন। বিনে পয়সায়, মানে কোনো তার জন্য এক্সট্রা চার্জ দিত না। জাস্ট হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এ করে হুম, এসেছে। ফলে সুবিধা পেয়েছে কিছু হুম। লোকে। পেশেন্টদের ধারণা আছে ডাক্তারবাবু ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে টাকা নেয়, কিছু সুযোগ সুবিধা নেয় সেইজন্য। সব ডাক্তার সেটা নেয় না। কিন্তু কিন্তু ওই ধারণাটা ওই তৈরি হয়ে ধারণাটা তো গেছে। তৈরি হয়ে গেছে। ধারণাটা তৈরি হয়ে গেছে এবং জেনারেলাইজড ব্যাপার হয়ে গেছে যে ডাক্তার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর সাথে কথা বলছে মানেই ব্যবসায়িক কথা হচ্ছে। এটা একদম ইউনিভার্সাল হয়ে গেছে। কিন্তু সব ডাক্তার সেটা নেয় না, এবং ও আমার ধারণা বেশিরভাগ ডাক্তারই ব্যবসায়িক দিক থেকে কিছুটা মানবিক দিক থেকে মিট করেন এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সাথে। ঠিকই। কারণ তারা আমরা একটা পরিবারের মতোই দেখি আরকি। তারা হেলথ কেয়ার প্রফেশন এ আছেন সেরকম আরকি। এবং ওদের কাজটা যথেষ্ট কঠিন কাজ। হ্যাঁ, এমন নয় যে খুব ইজি কাজ না, এবং মানে মানুষের যে ধারণা এখন হয়েছে এটা খুব খারাপ। বুঝতে হবে ওটা তাদের প্রফেশন। প্রফেশন। তাদের হুম, বাড়িতে যদি হুম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কেউ থাকেন, তারা ভালো বুঝতে পারবেন। হুম, তারা এই ব্যাপারটা বলবেন না কখনো। ঠিক। এটা আমার এটা আমার বিশ্বাস। আর কিছু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকে যারা প্রায় ফ্যামিলির মতো হয়ে যায়। বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, নেমন্তন্ন করে, এমনি হুম, রাস্তায় দেখা হলে কথা বলে, চায়ের দোকানে হয়তো দেখা হুম, হলো।
ফলে তার সঙ্গে আপনি ব্যবসায়িক কথা বলবেন কি করে? সে তো আপনার পাড়ায় থাকে, বাড়ির পাশেই থাকে। ঠিকই, ঠিকই। ফলে কিছু যেমন আপনার মনে করুন একজন বাড়িতে থাকে যে ব্যাংকে চাকরি করে। সে হয়তো আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে চাকরি করে না। কিন্তু ব্যাংকে চাকরি করে বলে ব্যাংকার ভেবে তার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন? ঠিকই তো। সেরকম তো নয়। না। তার সঙ্গে তো একটা সামাজিক হুম, একটা পারিবারিক একটা হুম, সম্পর্ক হুম, হুম, তৈরি হয়েছে। হুম। সেরকমই তাই এই ক্ষেত্রেও। আচ্ছা। আমরা রোগীকে সময় দেওয়ার ব্যাপারে আমরা কথা বলছিলাম। কিছু রোগী তো এমনও আছে যে রোগী আপনার চেম্বারে ঢুকলেন এবং তিনি গল্প করেই যাচ্ছেন এবং তিনি আ বেরোতে চাইছেন না। তো সেক্ষেত্রে আপনি সেই পেশেন্ট গুলোকে কিভাবে হ্যান্ডেল করেন? কালকেই যেমন একজনকে বলেছিলাম যে, "আপনি একটু ছোলা, বাদাম, ডাল এগুলো খাবেন, ডায়াবেটিস আছে, ভাত বেশি খাবেন না।" তো রাত্রি 11:45 টায় কালকে তিনি ফোন করে জিজ্ঞেস করেছেন যে, কোন সময় তিনি ছোলাটা খাবেন? মানে এরকম অবাঞ্ছিত অনেক হুম, ফোন আসে। হুম, হুম। আচ্ছা, চেম্বারে যখন পেশেন্ট অনেক কথা বলতে থাকেন, তখন আমি হাবে-ভাবে বোঝানোর চেষ্টা করি যে, "আপনার পরেও তো অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। তো উম আপনি যদি একটু তাড়াতাড়ি ব্যাপারটা সারেন।" তো অনেকে বুঝতে চান না। তিনি ভাবেন যে আমি এতক্ষণ ১ থেকে ১.৫ ঘন্টা অপেক্ষা করলাম বা ২ ঘন্টা অপেক্ষা করলাম। এরপরে আমি ডাক্তারবাবুর সামনে যে সময়টা এসেছি এটা সম্পূর্ণরূপে আমার। তো পেশেন্টদেরও কখনো, কখনো একটু বুঝতে হবে যে কি প্রশ্ন আমি ডাক্তারের কাছে করব, কোনগুলো ইম্পোর্টেন্ট যেগুলো ডাক্তারবাবুকে করলে নয়। সেগুলো আপনারা লিখে আনুন যাদের খুব বেশি প্রশ্ন আছে। লেখার সময় বুঝে যাবেন কোন প্রশ্নগুলো আপনাদের করতে হবে এবং অনেক সময় এরকমও হয় যে সব প্রশ্নের উত্তর দেবার পরে সে একই প্রশ্ন আবার তারা রিপিট জিজ্ঞেস করে। করেন, হুম, রিপিট করেন ৪ বার ৫ বার হুম, একই রকম প্রশ্ন হুম। করেন। যেমন আজকে সকালবেলা একজন রোগী দেখলাম এবং তাকে বললাম যে, "আগের আপনার ওষুধ বন্ধ। এখন আজকে আমার প্রেসক্রিপশনে যে ওষুধগুলো আমি লিখলাম, সেগুলো যেভাবে আপনাকে বলে দিলাম এভাবে খাবেন।" প্রেসক্রিপশন লেখার পরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, "আগে এই ওষুধগুলো আমি খেতাম। তাহলে এই ওষুধগুলো আমি খাবো না তো?" আমি বললাম, "না, আপনি আজকে শুধু আমার প্রেসক্রিপশনের ওষুধগুলো খাবেন।" তারপরে তিনি জিজ্ঞেস আমাকে করলেন যে, "আপনার এই ওষুধগুলোই শুধু খাবো তো? আগের ওষুধগুলো খাবো না তো?" আমি তাকে বললাম, "না, না, আমার শুধু এই ওষুধগুলো খেলেই হবে।" তারপরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, "এই ওষুধে আমার মানে সবটাই কভার হবে তো? আগের ওষুধগুলো খাওয়া" মানে একই হুম, প্রশ্নকে হুম, বিভিন্ন হুম, মোড, ভাবে। হুম। বিভিন্নভাবে তিনি আমাকে জিজ্ঞেস করছেন। ফলে এতে অনেকটা সময় নষ্ট হয়। কখনো, কখনো একটু ধৈর্যচ্যুতিও ঘটে। কিন্তু পেশেন্টকে একটু বুঝতে হবে। সাউথের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, সাউথ ইন্ডিয়ান ডক্টররা হয় ইংলিশে কথা বলেন হুম, অথবা সাউথের কোনো একটা হুম। ভাষাতে কথা বলেন। ফলে একটা ভাষার একটা দূরত্ব কখনো, কখনো তৈরি হয়। ঠিক। ফলে খুব বেশি একই প্রশ্ন করে উঠতে পারবে না হুম, রুগীরা। সেক্ষেত্রে একটা সুবিধে, আপনি দেখবেন সাউথে কোনো হসপিটালে গেলে সেখানে বাঙালি রুগী অনেক বেশি অনেক বেশি। ওখানকার রুগীর তুলনায়। তার কারণ হচ্ছে ওই যে একই কারণ যে এখানকার ডাক্তারদের কাছে লোকের হুম, বিশ্বাস কিছুটা ডাক্তারদের প্রতি একটা বিশ্বাস কম। ডাক্তারদের বা হেলথ কেয়ার প্রফেশনালস দের হুম। একটা empathetic যে attitude toward patient fraternity সেটা কম, যেটা আমাদের ইমপ্রুভ করতে হবে আমি মানছি। এবং সেটা মানতে আমার কোনো লজ্জা বা দ্বিধা নেই। সেটা আমাদের ইমপ্রুভ করতেই হবে। আর যতটা পারে আমাদের চেষ্টা করতে হবে পেশেন্ট ডক্টর বন্ডিংটা আগে যে অবস্থায় ছিল সেটাকে আবার ফিরিয়ে আনার। আচ্ছা, নেক্সট অভিযোগ হচ্ছে আরেকটা বড় অভিযোগ যে আমার কি হয়েছে সেটা ডাক্তারবাবু আমাকে জানালেনই না। আ ঘটনা সেটা নাকি ডাক্তারবাবু রোগটাই ধরতে পারেনি? অনেক সময় কি হয় যে একজন ডাক্তার পেশেন্টকে যে ভাষায় তার কি রোগ হয়েছে বলেছেন সেটা পেশেন্ট বোঝেনি। আপনাকে আমি একটা হুম, উদাহরণ দিচ্ছি। একজন পেশেন্ট বুকে চাপ নিয়ে আসছে। তার হার্টের সব পরীক্ষা করা হয়েছে ইনক্লুডিং অ্যানজিওগ্রাম, কিছু পাওয়া যায়নি। তখন স্ট্রেস ডায়াগনোজড হলো। ডাক্তারবাবু লিখলেন সেখানে কিছু জিএডি বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার অর সোমাটাইজেশন অর হোয়াটএভার কিছু একটা লিখেছেন ডায়াগনোসিস। পেশেন্টকে বলেছেন আপনার একটা মানসিক সমস্যা হয়েছে। পেশেন্ট সেটা বুঝতে পারেনি যে কি সমস্যা হয়েছে। কখনো কোনো কমিউনিকেশন প্রবলেম হয়েছে। হুম, ইংলিশে হয়তো বলেছেন পেশেন্ট ধরতে পারেনি। হুম, কখনো, কখনো এমন কোনো অসুখ হয়েছে যেটার স্পেসিফিক কোনো টার্মিনোলজি নেই বা স্পেসিফিক কোনো টার্ম নেই। যেটা হুম, ফাংশনাল বাওয়েল ডিজিজ বা ফাংশনাল ডিসপেপসিয়া হুম, বলে হুম। পেটের একটা অসুখ আছে। পেট ফোলা থাকে, অ্যাসিডিটি, অম্বল, খিদে কম ইত্যাদি। ফলে পেশেন্টের মনে হয় ডাক্তারবাবু আমার রোগটা ধরতে পারেনি। আবার কখনো, কখনো পেশেন্টের কোনো রোগ নেই। জাস্ট তার উদ্বিগ্নতার জন্য তার মনে হচ্ছে আমার এরকম সমস্যা হয়েছে। ডাক্তারবাবু তাকে শান্ত করার জন্য একটা ভিটামিন কিছু লিখে দিয়েছেন, একটা ওষুধ লিখে দিলাম। তার মনে হয়েছে ডাক্তারবাবু আমার রোগটা ধরতে পারেনি। অনেক সময় কি হয়, এখানে হয়তো ডাক্তারবাবু তাকে বলেছেন আপনার এই রোগগুলো হতে পারে, এই টেস্টগুলো করলে আপনার ডায়াগনোসিসটা কমপ্লিট হবে। পেশেন্ট ভরসা করতে পারেনি। সাউথে চলে গেছে। সেখানে এই পরীক্ষাগুলো হুম, হুম, এক্সটেন্সিভলি হয়েছে। সেখানে তার একটা কিছু রোগ বেরিয়েছে। হুম।
তার মনে হয়েছে এখানকার ডাক্তারবাবু ধরতে কলকাতার পারেনি, ডাক্তার তো আমায় ধরতে পারলো ধরতে না, পারলো না, দেখো সাউথের ডাক্তার আমায় ধরে ধরে ফেললো। ফেললো। কারণ টেস্টগুলো ওখানে গিয়ে করা হলে এখানে আর করা কারণ হয়নি। ওখানে তো মানে টেস্ট ছাড়া তো কোনো কথা হবে না, না। ওখানে টেস্ট ছাড়া কোনো কথা হবে না। এখানে হুম, তবুও আমরা অনেক ওষুধ দিয়ে ১ম এ দেখি যদি টেস্ট না করতে হয়। যেমন আমাকেই বলে ডাক্তার মল্লিক বেশ অনেক টেস্ট লেখে। হ্যাঁ, ঠিক এইটাই আমি আসবো যে এখানকার ডাক্তারবাবুরা নাকি প্রচুর টেস্ট লেখেন, যেটার আদতে কোনো দরকারই নেই। এই সেটা অভিযোগটা কিন্তু আছে প্রচুর। দেখুন, বাকি ডাক্তারদের কথা আমি বলতে পারব না। কিন্তু আমি ডায়াবেটিক পেশেন্ট এলে আমি HbA1c টেস্ট করাবো। আমি কিডনি ফাংশন দেখব। তার ফ্যাটি লিভার গ্রেড খারাপ হচ্ছে কিনা দেখব। কারণ ডায়াবেটিস থেকে ফ্যাটি লিভার থেকে সিরোসিস ভুঁড়ি আজকাল ভরে গেছে। আপনার চ্যানেলেই অনেক ভিডিও হুম, আছে হুম, এই হুম, নিয়ে। হুম। পেশেন্টের একটা বয়স্ক মানুষ, ডায়াবেটিক পেশেন্ট, চলাফেরা করতে গেলে হাঁপ হচ্ছে, তার হার্টের স্ট্যাটাস দেখব। ফলে কিছু পেশেন্টের কিছু টেস্ট আমাকে করতে হয়। এবং তার যদি মনে হয় যে ডাক্তারবাবু অবান্তর টেস্ট দিচ্ছেন, তাহলে ডাক্তারবাবুকে আপনি জিজ্ঞেস করুন, "ডাক্তারবাবু কেন এই টেস্টটা লিখলেন?" ডাক্তারবাবু আপনাকে এক্সপ্লেইন করে দেবেন। আপনি যদি কনভিন্সড না হন, তাহলে বলবেন যে, "হ্যাঁ, অবান্তর টেস্ট লিখেছে।" এটা আমার কথা আমি বলতে পারি। এবার মনে করুন কারো একটা মাথা ব্যথা হয়েছে। হুম, এবার তার মাথা ব্যথার কারণ হিসাবে যদি পায়ের কোনো টেস্ট লেখা হয়, যেটা মাথা ব্যথার সঙ্গে কোনো কানেকশন নেই, হুম। সেটা অবান্তর টেস্ট। সে তো কিন্তু ঠিকই। এরকম অনেক টেস্ট আছে, পেশেন্ট হিসাবে জানা সম্ভব না ডাক্তার কেন দিয়েছেন। ফলে তার ক্ষেত্রে মনে হতে পারে এটা বেশি টেস্ট দিয়েছে, অবান্তর টেস্ট দিয়েছে। তবে আমি সাউথের অনেক টেস্ট প্রেসক্রিপশন এগুলো আমার কাছে পেশেন্টরা নিয়ে আসেন। আমার জানাশোনা পেশেন্টই হুম, নিয়ে হুম, আসেন হুম, আমার চেনে। হুম, "দাদা এই টেস্টগুলো সাউথে গেছিলাম মেয়ের কাছে, ওখানে এই টেস্টগুলো করিয়েছি, আপনি রিপোর্টগুলো দেখে নিন তো সব ঠিক আছে কিনা?" হুম। আমি দেখি ওখানে পুরো থরো টেস্ট করে, হোল বডি টেস্ট। ঠিকই। মানে অনেক বেশি টেস্ট হুম, হুম, করানো হয় হুম, এবং আমি বলব সেটা জাস্টিফাইড। বডিটা চেক আপ হয়ে গেল। কিছু প্রবলেম থাকলে সেটা বেরিয়ে যাবে। একবার পুরোটা দেখে নিলে আপনার কোনো সমস্যা আছে কিনা। এবার অবান্তর টেস্ট মানে এটা খুব মানে সাবজেক্টিভ যে কার কাছে কিরকম মনে হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে আগে ডাক্তারবাবুরা টেস্ট না করে অনেক চিকিৎসা দিতে হুম। পারত। যেমন কারো মনে করুন দিতেনই। বলতেন যে আগের ডাক্তারবাবুরা যে নাড়ি ধরেই নাকি রোগ বুঝতে রোগ পারতেন। বলে দিতেন। হ্যাঁ, হ্যাঁ। আসলে এখন যদি পান থেকে চুন খসে তাহলে ডাক্তারদের উপর আক্রমণ নেমে আসতে পারে। আর এটা কিন্তু স্যার কলকাতায় আমাদের বঙ্গে প্রচুর হয়। হ্যাঁ, হ্যাঁ, এবং এটা আপনি সাউথে কোথাও যদি ভুল হয় আপনি কিছু বলতে পারবেন না। গায়ে হাত দেওয়া তো অনেক দূরের কথা। সেটা তো পরের কথা। হুম, যেমন এখানে সোশ্যাল মিডিয়াতে হুম, তার বিচার শুরু হয়ে যেতে হুম, পারে। হুম, যেমন আগে আমি মানে আমাদের হুম, জেনারেশনের কিছুদিন আগে অবধিও যে বুকে জল জমলে হাত হুম, দিয়ে ঠুকে পারকাস করে মানে হুম, পারকাশনের মাধ্যমে কোথাও হুম, জল আছে কিনা ব্লান্ট আছে সেখানে নিডল ঢুকিয়ে জল বার করে টেস্টে পাঠিয়ে দেওয়া যেত। হুম, এখন আপনি করতে গিয়ে যদি কোনো ইনজুরি হয় তাহলে আপনাকে কোর্ট সু করবে এবং আল্ট্রাসাউন্ড গাইডেড ওটা করতে হবে। সুপ্রিম কোর্টের আছে ভার্ডিক্ট আছে হুম। কিন্তু। নাহলে ডাক্তারকে ৪০ লাখ টাকা ফাইন করবে কিন্তু। ঘটি-বাটি বিক্রি হয়ে যাবে। ৪০-৫০ লাখ টাকা ফাইন করবে। ফলে এখন ডাক্তাররা আর কোনো রিস্ক নিতে চায় না। কারণ আইনই বলে দিচ্ছে তুমি হুম। টেস্ট করে আগে ডায়াগনোস করো তারপর তুমি চিকিৎসা করো। তুমি আন্দাজে তুমি বুঝছো কি করে? যেমন আগে ডাক্তাররা ম্যালেরিয়া সন্দেহে কুইনাইন দিয়ে দিতেন। হুম, ম্যালেরিয়ার টেস্ট ছিল না। হুম। এখন আপনি একটা পেশেন্টের জ্বর আসছে, জ্বর কমছে না, আপনি ম্যালেরিয়ার ওষুধ ম্যালেরিয়ার টেস্টটা চালিয়ে দেখুন দেখি। পারবেন না। ফলে টেস্ট ভিত্তিক চিকিৎসা পদ্ধতি কিছুটা হয়ে গেছে এটা। এবং যত এআই আসবে, যত আধুনিকীকরণ হবে চিকিৎসা পদ্ধতির, হুম, আপনাকে এভিডেন্স বেসডই চিকিৎসা করতে হবে। আপনার বুকে ব্যথা হলে আপনি কার্ডিয়াক অ্যানজাইনা ভেবে হার্টের ওষুধ খেতে পারবেন না। ফলে যাদের মনে হচ্ছে ডাক্তারবাবু বেশি টেস্ট লিখছেন, তারা সেই ডাক্তারবাবুর কাছে চিকিৎসা না করে অন্য ডাক্তারবাবুর কাছে যেতে হবে। যিনি কম্প্যারেটিভলি হুম। কম টেস্ট লেখেন, কম্প্যারেটিভলি যার অভিজ্ঞতা একটু বেশি, সেইভাবেই করতে হবে। লোকের কাছে অপশন নেই। কিন্তু আমি বলব সবসময় টেস্ট করে রোগটা জেনে ফাইনাল কি ডায়াগনোসিস হলে জেনে এগোনোটা ভালো। তাতে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কমবে এবং পেশেন্টের কমপ্লিকেশন অনেক কমবে। আচ্ছা, এইবার যে নেক্সট প্রশ্নটা করব সেটা আপনার সঙ্গে সম্পর্কিত। সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে কাজ করেছেন আমাদের শহর কলকাতার নামী হাসপাতালে। দীর্ঘদিন আপনি ছিলেন। বিভিন্ন সার্জনদের সঙ্গেও কাজ করেছেন। আমাদের এখানে একটা বড় অভিযোগ যে ডাক্তারবাবু সার্জারিটা কি সত্যি দরকার ছিল? বা সার্জারি দরকার ছিল না, আমার ডাক্তারবাবু সার্জারি করে দিয়েছে। এটা কি সম্ভব? কারণ আরো একটা পাশাপাশি অভিযোগ থাকে যে যারা বড়, বড় সার্জন তাদের একটা টার্গেট থাকে যে এই কটা সার্জারি করতেই হবে। সেইজন্য যাদের সার্জারির দরকার নেই তাদেরও সার্জারি করে দেওয়া হয়। এই বিষয়ে আপনি কি বলবেন? যদি এই টার্গেটও থাকে এত পেশেন্ট পপুলেশন সেই হুম, টার্গেট এমনি ফুলফিল হয়ে যাবে সৎ পথে থাকলেও।
আচ্ছা। এটা সার্জারির দরকার, সেই পেশেন্ট এমনিই আসবে। এরকম কি হয়? আমার ধারণা নেই। আসলে আমি কর্পোরেট হসপিটালে এরকম যুক্ত কখনো ছিলাম না। আচ্ছা। আমি আ নার্সিং হোমগুলোতে কাজ করেছি তো, হুম, ফলে এরকম কোনো টার্গেট তো আমার ক্ষেত্রে ছিল না। আচ্ছা। আর হসপিটালে তো প্রশ্নই নেই। হুম, আর যদি সার্জারির প্রয়োজন না থাকে, মানে হয়তো মাসল পেইন হয়েছে পেটের ডান দিকে, অ্যাপেন্ডিক্স উড়িয়ে দিলাম, হুম, কেটে বাদ দিয়ে দিলাম, সেটা তো অসৎ পথে ডাক্তারি করা হলো। হুম, সেটাকে চরমভাবে আমি ঘৃণা করি। এবং সেটা যে কোনো জায়গায় হয়নি বা শুনিনি সেটা আমি নিজের চোখে দেখিনি। কিন্তু তো শুনেছি যে এরকম হয়েছে, প্রয়োজন ছিল না, তার অ্যাপেন্ডিসাইটিস হয়নি, অ্যাপেন্ডিক্স তার কাটা মানে বাদ দেওয়া হয়েছে, হুম। অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়েছে। এরকম আমি শুনেছি। কিন্তু এটা যদি করা হয়, এটা ডাক্তারিতে ঘৃণ্যতম অপরাধ। আমাদের দেশের আইন এটাকে মোটেই কোনোভাবে সাপোর্ট করে না এবং যিনি করছেন তার শাস্তি পাওয়ারই উচিত। এবং আরো একটা অভিযোগ যে আমার পেসমেকারের দরকার ছিল না, আমাকে তাও পেসমেকার বসিয়ে দেওয়া হয়েছে। এখানকার বহু মানুষের অভিযোগ যে আমার হার্টের একটা ব্লক ছিল। যে ব্লকটা দেখার পরে ডাক্তারবাবু বললেন যে অ্যানজিওপ্লাস্টি করতে হবে। অথচ আমি যখন সাউথে গেলাম, সাউথে আমাকে ৳২০ র ওষুধ দিয়ে দিল। আমি আজ দিব্যি ৬ বছর ধরে ভালো আছি। তাহলে এই ধরনের প্র্যাকটিসও কি হয় কলকাতায়? এটা তো অনেকটা সাবজেক্টিভ। একটা 80% ব্লক আছে, তাকে কখনো, কখনো তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হতে পারে। আবার 80% ব্লক নিয়েও লোকে ওষুধ খেয়ে অনেক ভালো থাকতে পারে তার লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে। এবার কিছুটা ক্ষেত্রে ডক্টর টু ডক্টর ভ্যারি করে আরকি। সবার ক্ষেত্রে একই চিকিৎসা পদ্ধতি নাও হতে পারে। এরকম অনেক পেশেন্টকে আছে, অনেক পেশেন্ট হুম, আছেন হুম, যার আগে অ্যাঞ্জিওগ্রাফি করে দেখা গেছে যে তার অ্যাঞ্জিওগ্রাফি এমন কিছু প্রবলেম ছিল না। তার ২ বছর পরে দেখা গেছে তার ৩ টে ভেসেলস এ ব্লক। আমার এক সিনিয়র হুম। ডাক্তারবাবুর খুব ক্লোজ আমাদের। তিনি এই লেক গার্ডেন্স এর আশেপাশেই প্র্যাকটিস করেন, মানে এখনো করেন আরকি। তার ২ বছর আগে অল ক্লিন ছিল কিন্তু। ২ বছর পরে তার একটু বুকে জ্বালা, অ্যাঞ্জিওগ্রাফি করে দেখা গেল ৩ টে ব্লক হয়েছে। তার ৩ টে স্টেন্ট বসেছে আর ৩ টে বেলুন মানে ৩ টে ড্রাগ এলুটিং বেলুন দিয়ে তার ওই আ হুম, করোনারি হুম, আর্টারিকে বড় করা হয়েছে। ফলে ডিপেন্ড করে আরকি। মানে কার কিরকম ক্ষেত্রে প্রোগ্রেশন হবে। মানে একটা 30% ব্লক ৩ বছরে 90% ব্লকে চলে যেতে পারে। আবার একটা 30% ব্লক তার সারা জীবনে সেটা বেড়ে হয়তো 40% হতে পারে। তো ম্যান টু ম্যান ভ্যারি করে আরকি। ফলে এটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই। তবে আমার মনে হয় কোনো কিছু প্রসিডিওর করার আগে আরেকজন সেম স্পেশালিটির কারো একটা ওপিনিয়ন নেওয়া দরকার। নিয়ে একটা ডিসিশন নেওয়া দরকার যে এটা দুজনে কিরকম বলছেন, তাদের ভিউ কি, তাদের জাস্টিফিকেশন কি, সেগুলো ভালো করে শোনা দরকার। তারপরে ডিসিশন নেওয়া দরকার। আচ্ছা, এই সেকেন্ড ওপিনিয়ন নিয়েই আমি আপনাকে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে যেহেতু ডাক্তারদের প্রতি আমাদের বিশ্বাসযোগ্যতা কমে এসছে দিনের পর দিন, মানে আজকে যেখানে দাঁড়িয়ে আমরা, তো আমি যখনই একজন ডাক্তারবাবুর কে বলব যে আমি সেকেন্ড ওপিনিয়ন নিতে চাই, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা একটু মনঃক্ষুণ্ণ হন নাকি? বলার দরকার কি আছে ডাক্তারবাবুকে আমি সেকেন্ড ওপিনিয়ন নিন। আমি নিতে চাই। আমি আমার নিজের প্র্যাকটিসের ক্ষেত্রে বলি যে, "দেখুন আপনার এই প্রবলেম হয়েছে। আমি তো জেনারেল ফিজিশিয়ান। আমার কাছে পেটের পেশেন্টও আসে, হার্টের পেশেন্টও আসে, ডায়াবেটিসও আসে, থাইরয়েডও আসে। মানে একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যা পেশেন্ট আছে হুম, সব হুম, ধরনের হুম, পেশেন্টই আসে। হুম, আমি পেশেন্টকে বলি, যাদের কথা শুনে তো আমি বুঝতে পারি যে এর একটু মনে হচ্ছে হুম, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বা একটু ডিসট্যান্স তৈরি হচ্ছে বা বিশ্বাসযোগ্যতার একটু প্রবলেম হচ্ছে। দেখুন আপনার এই প্রবলেম হয়েছে। আমি মনে হচ্ছে আমার এই প্রবলেম হয়েছে। আপনি এই পরীক্ষাগুলো করুন আর একজন স্পেশালিস্ট কাউকে দেখিয়ে নিন।" তাতে পেশেন্ট খুশি হয় কিন্তু। সেকেন্ড ওপিনিয়ন এর কথা দিয়ে নিজে থেকে আপনি বলেন। হুম, এবং হুম। তাতে আপনারও স্যাটিসফ্যাকশন ভালো হবে এবং আপনার তাতে নিজের প্রতি বিশ্বাসও বাড়বে যদি সেকেন্ড ওপিনিয়ন এ একই কথা বলে। কিন্তু সবাই তো আপনার মতো নাও বলতে পারে। কারো, কারো তো ব্যাপারটা ইগোতে লাগতে পারে। হ্যাঁ, ইগো ব্যাপারটা কিন্তু ওটাও আবার সাবজেক্টিভ। আমার যেমন পেশেন্ট ট্রিট করার ক্ষেত্রে কোনো ইগো নেই। আমি পেশেন্টটা ভালো হলে এই পেশেন্ট আরো ৫ জন পেশেন্টকে বলবে তাতে আমার ইমেজটা ভালোই হবে। মানে একটা পেশেন্টকে ২৫ বার দেখাচ্ছে, ২৫ বার ২৫ টা পেশেন্টকে এক বার করে দেখে তাকে সুস্থ করে তোলাটা অনেক হুম, বেশি ভালো। এটা আমার মনে হয়। ফলে এটা ডিপেন্ড করে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এবং আমার কাছে পেশেন্ট আসেন যাকে আমি সেই ১ম শুরু করেছিলাম ২০০৭-৮ সালে প্র্যাকটিস শুরু করেছিলাম যখন আমি আ ইন্টার্নশিপ করার পরে, শেষ করার পরে, তখন থেকে যেসব পেশেন্ট দেখা শুরু করেছিলাম তারা এখনো আমার কাছে আসেন এবং তারা আমাকে দেখান। প্রায় আ ১৮-১৯ বছর হয়ে গেল। তারা আমার কাছে এখনো আসেন। ফলে তাদের বিশ্বাসের কোনো চ্যুতি ঘটেনি। এবং তারা আমাকে ছেলের মতো ভালোবাসেন।
চচ্চড়ি বানিয়ে নিয়ে আসেন, কেউ বাড়িতে নাড়ু হলে নিয়ে আসেন, কারো বাড়িতে নাতি হয়েছে মিষ্টি নিয়ে আসছেন, কারো বাড়িতে কিছু আর অনুষ্ঠান হচ্ছে সেটা নেমন্তন্ন তো করছেন। ঠিক আছে, আপনার ক্ষেত্রে আমরা নিজেরাও দেখতে পাই। হ্যাঁ, আ সেটা সেটা না হয় পরে আবার আলোচনা করব। হ্যাঁ। আচ্ছা, আরো একটা আলোচনার বিষয় বা অভিযোগ, সেটা হচ্ছে, এটা আপনি ভালো বলতে পারবেন, যে ডাক্তাররা ইচ্ছে করেই আইসিইউতে রেখে দেন বিল বানানোর জন্য পেশেন্টকে। আম এটা নিয়ে আমার দুটো মতই আছে। একটা হচ্ছে যেমন একটা পেশেন্টের কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়েছে, তার ইমিডিয়েট কোনো প্রবলেম নেই। তাকে ওয়ার্ডে রেখে ট্রিট করলেও একই রকম ট্রিটমেন্ট হয়তো হতো যদি কমপ্লিকেশন না হয়। কিন্তু তার যদি কার্ডিয়াক অ্যারিথমিয়াটা রেকার করে বা হার্টে মনে করেন ভেন্ট্রিকুলার হুম, ফিব্রিলেশন বা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, তাকে আইসিইউতে মনিটরিংয়েই রাখতে হবে কিন্তু। তাকে ওয়ার্ডে রাখলে তার যদি এমার্জেন্সি হয়, এমার্জেন্সির সময় ওয়ার্ড থেকে আইসিইউতে শিফট করতে যে টাইম লাগবে, তাতে তার জীবন সংশয় হতে পারে। মানে সেক্ষেত্রে একটা পয়েন্ট। আবার কিছু, কিছু জায়গায় দেখা গেছে এটা আ অনেক ক্ষেত্রে আমিও দেখেছি যে হয়তো আরো ১ দিন আগে বা ২ দিন আগে আইসিইউ থেকে শিফট করে ওয়ার্ডে দিয়ে দিলে ভালো হতো। অনেক সময় বেড পাওয়া হুম, যায় না হুম। ওয়ার্ডে, এইসব ব্যাপারগুলোও থাকে। কিন্তু যদি ব্যবসায়িক কারণে একটা পেশেন্টকে ওয়ার্ডে রাখার পেশেন্টকে তাকে আইসিইউতে রাখা হলো, যদি ব্যবসায়িক কারণে হয়, এটা ঘৃণ্যতম অপরাধ, এটাকে আমি সমর্থন করি না। সাধারণ মানুষ তো বুঝতে পারবেন না যে আমার পেশেন্টকে বেশি দিন রাখলো না ঠিকঠাক রাখলো, সে তো সাধারণ মানুষ। সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তাকে পেশেন্টের খুঁটিনাটি জানতে হবে। দরকার পড়লে তার পরিবারের যে চিকিৎসক আছেন, ফ্যামিলি ফিজিশিয়ান আছেন, তার সঙ্গে পেশেন্টের রিপোর্ট নিয়ে কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে। তাহলে তিনি বুঝতে পারবেন। যে ডাক্তারবাবুরা অনেক সময় এক্সপেন্সিভ টেস্ট সম্পর্কে পেশেন্ট পার্টিকে অবগত করান না। হয়তো কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন এবং পেশেন্ট পার্টি জানতেই পারলেন না যে অমুক একটা টেস্ট সেটা ভীষণ এক্সপেন্সিভ। তো তার ফলেও হয়তো একটু ডাক্তারবাবু সম্পর্কে একটু অন্যরকম মনোভাব তৈরি হয় যে, "বাবা, এত টাকা দামের টেস্ট দিল ডাক্তারবাবু, আমাকে একবার বলল না যে এই টেস্টটা এত খরচ হবে?" এখনকার এই ইন্টারনেটের যুগে বিভিন্ন এআই অ্যাপের যুগে কোন টেস্টের কি খরচ, আপনি প্রেসক্রিপশন আপলোড করলে মোটামুটি একটা খরচ ওরা বলে দেবে। হুম, সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। তবে কোনো টেস্টই আজকাল খুব কম খরচে হয় না। হুম, তবে এরকম অনেক জায়গা আছে কলকাতার বুকে আমি বলতে পারি, যেগুলো অনেক কম খরচে ভালো টেস্টের রিপোর্ট হয় এবং সেগুলো আ অনেক সময় অফার চলে, ডিসকাউন্ট হয়। হুম, সেগুলোর সময় টেস্টগুলো করে নেওয়াটা ভালো। আর কিছু, কিছু টেস্ট মানে আমি আমার ক্ষেত্রে বলতে হুম, পারি, হুম, আমি হুম। পেশেন্টদের বলে দিই যে, "এই টেস্টটার একটু খরচ বেশি, আপনাকে ওষুধটা খান। তারপর না কমলে টেস্ট করবেন।" আমি রেগুলার এটা বলতে থাকি এটা আরকি। এটা বহু চিকিৎসকরাই বলেন যে, হুম, "আগে ভাই এগুলো তোমার ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ। যদি ঠিক না হয় তখন।" এটা আমার ক্ষেত্রে আমি হুম, বলতে পারি। আমি হুম। বাকি চিকিৎসকদের সম্বন্ধে বলতে পারব না। মানে সেটার দায় আমি নিতে পারব না। আচ্ছা, এইবার হচ্ছে আ যেটা প্রশ্ন সেটা হচ্ছে, একদম সঠিক উত্তরই আপনি দেবেন আমি আশা করি। সেটা হচ্ছে, দক্ষিণের চিকিৎসা ব্যবস্থা কি সত্যিই কলকাতার থেকে অনেক, অনেক এগিয়ে? কিছুটা তো এগিয়ে এবং সেটা খুব অর্গানাইজড। এগিয়ে এই কারণেই কারণ দক্ষিণটা মানে দক্ষিণের যে হসপিটালস গুলো এগুলো খুব ওয়েল অর্গানাইজড। যেমন আমি আপনাকে খুব কম হুম, হুম। একটা জিনিস বলি যে অনেকে বলে যে দক্ষিণে খরচ কম। আমি মানি না সেটা। আমি দক্ষিণে একটা খুব না স্যার, অত্যন্ত এটা এটা আমিও মানি না। আমি জানি তো, মানে আমি ব্যক্তিগতভাবে আমার বহু লোকজন সাউথে যায়, আমি জানি। হয়তো সেখানে অর্গানাইজড, এটা আমিও মানি। শৃঙ্খল সেখানকার মানে চিকিৎসা ব্যবস্থা। কিন্তু খরচ কিন্তু কলকাতার থেকে বেশি। এটা পেট আমার ব্যক্তিগত একদম অভিজ্ঞতা যেমন এবং যারা যান তারা জানেন। একদম। হুম, যেমন আমি অ্যা কালকেই হুম, একজন পেশেন্টের বিল দেখছিলাম। হুম, তিনি চেন্নাইয়ের একটা খুব নামকরা হাসপাতালে গেছেন এবং সেখানকার পেট সিটি স্ক্যান করিয়েছেন। খুব নামকরা। হুম, সবাই আমরা হুম, সেটা হুম, জানি। হুম, এবং সেটা সেটা খুব হুম, ক্রেজও হুম, বেশি এবং হুম। সেটা বাঙালিরা প্রচুর জানছে হসপিটালে। কিন্তু বাঙালিরা, বাংলাদেশী ওরা প্রচুর যান। বাংলাদেশিরা প্রচুর যান। হুম, সেই হসপিটালে পেট সিটি স্ক্যান হচ্ছে ৳38,000 বাপরে কলকাতায় বাপ! সেটা ৳১৬,০০০ থেকে ৳১৮,০০০ র মধ্যে, আমি কোনো, কোনো করিয়েছি জায়গায় আমার ৳১২,০০০। মাকে, আমি জানি। আমি আমার মাকে ২ বার ৩ বার করিয়েছি। আমি জানি কত খরচ হয় এবং হ্যাঁ, প্রায় হাফ টাকায় হয়ে যায় ৳১/২ হয়ে এবং যায়। ভালো সেটআপ এ হয়ে যায়। একদম খুব হুম, ভালো হুম, সেটআপ এবং হুম, খুব রিপোর্ট খুব ভালো। হুম, হুম, কিন্তু সেটা আমি রিপোর্ট হুম, দেখলাম বললাম দেখলাম যে ৳৩৮,০০০ পেশেন্টকে জিজ্ঞেস করলাম, "এটা ৩৮,০০০ মানে ঠিক লেগেছে?" বললেন, "হ্যাঁ স্যার, এটা ৩৮,০০০। হুম, আমি কলকাতায় এতদিন করতাম। পরিবারের চাপে।" তার একটা ক্যান্সার হুম, আছে হুম, আরকি। পরিবারের চাপে এবারে তিনি সেখানে গেছিলেন তো শুধু পেট সিটি স্ক্যান এবং ৩৮,০০০ এবং যে ব্লাড টেস্টের রিপোর্ট গুলোর রেট দেখলাম প্রায় দ্বিগুণ
2.5 গুণ রেট। এটা আমি জানি কিন্তু খরচ কম আমি খরচ বলতে কম পারবো না। এটাও আমি মানতে পারবো না। না। কারণ ক্যান্সারের কথা যখন উঠলো আমি বলি আপনাকে আমি আমার আমার মায়ের আপনি জানেন নন হজকিন্স লিম্ফোমা ছিল আমার মায়ের। আমি সরকারি হাসপাতাল বলতে গেলে আমি ইএসআইতেই আমি চিকিৎসা করিয়েছি। এবং আমি সেখানে দেখেছি প্রচুর ভিড়। সকাল মানে আমরা ৭ টায় চলে আসতাম, প্রচুর ভিড়। আমার তো তখন রোজগার খুব সামান্য ছিল। আমার ইএসআই ভরসা ছিল। আমি দেখতাম বহু মানুষ মানে ওই যে রিপোর্টগুলো যে নিয়ে আসতো না সেখানে ওই সাউথের হসপিটালগুলোর নাম লেখা থাকতো বড়, বড় মানে হরফে লেখা থাকতো। আমি বুঝতে পারতাম যে এরা দক্ষিণ থেকেই এসছে। তো আমি দেখেছি যে সেখানে বহু মানুষ এত খরচ হয়েছে বলে আর ওখানে যেতে চিকিৎসাটা পারছে না। প্লাস কন্টিনিউ যাতায়াতের করাচ্ছেন খরচ না। থাকে তো। এবং ওনারা এখানে চলে এসছেন। হ্যাঁ, আমি সাধারণ মানে একদম মধ্যবিত্ত মানুষের কথা বলছি। মানে তারা ওখানে একদম সকাল থেকে লাইন দিত এবং হুম, যেমন যা হুম, প্রসিজার আমরা হুম, যেরকম করতাম ওনারাও সেরকম করত। হুম। আলাপ হয়ে যেত যেহেতু একই সময়ে ধরুন সপ্তাহের সোমবার করে যেতাম বা মাসের ১ম উইকে যেতাম। তো আলাপ হয়ে যেত। তো জিজ্ঞাসা করতাম যে কিরকম কি খরচ? তো ওরা বলত যে, "না ভাই খরচ কিন্তু দক্ষিণে আছে।" যারা চিকিৎসাটা করাতে যান এবং কলকাতাও যারা চিকিৎসা করান তারা জানেন ভালো মতন যে দক্ষিণে কিন্তু খরচ কিন্তু তুলনায় বেশি। কয়েকটা জায়গায় কিন্তু কম আছে। কিন্তু সেগুলো খুব হাতে গোনা হ্যাঁ, কয়েকটা সেটা জায়গাতে। খুব কম। সেটা কলকাতার থেকে অনেক খরচ কম। হুম, কিন্তু বেশিরভাগ জায়গাতে খরচ কিন্তু কলকাতার চেয়ে একদমই, বেশি একদমই। বা সমানও বলতে পারেন। তবে ওই যে ওয়েল অর্গানাইজড, হ্যাঁ, ব্যবহার ভালো, হুম, লোকজনের একটা বিশ্বাস তৈরি হওয়া। কিন্তু আবার এইদিকেও দেখতে হয় যে যাতায়াতের একটা অসুবিধা, ওখানে গিয়ে থাকার একটা অসুবিধা, সেগুলো লোকের একটা খরচটা এড হয়ে যায়। সেটাও একটা ব্যাপার থাকে। হুম, তবে ওভারঅল একটা লাস্ট কথা আমি হুম। সব ব্যাপারেই বলছি। আজকে আমরা কলকাতায় থাকি এবং আমরা জানি এই কলকাতা শহরে এশিয়ার ১ম মেডিকেল কলেজ স্থাপিত হয় ১৮৩৫ সাল নাগাদ। এবং এই রাজ্যে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর কাদম্বিনী দেবী, ডক্টর সুভাষ মুখোপাধ্যায় মতন ডাক্তারদের আমরা দেখেছি। তাহলে বর্তমান সময়ে কি এই ধরনের ডাক্তার বা এইরকম এমন চিকিৎসক উচ্চমানের চিকিৎসক কি এখন আর আমাদের রাজ্যে নেই? সেটা কি একটা কারণ? দেখুন, চিকিৎসক উচ্চমানের, নিম্নমানের এইভাবে দিয়ে বিচার না করে আমরা যদি সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নতির দিকে নজর দিই, গভর্নমেন্ট হুম, মানে সরকারি স্বাস্থ্য হুম, পরিষেবা, হুম, বেসরকারি স্বাস্থ্য পরিষেবা হুম, এরা যদি প্রপার মনিটরিং একটা সিস্টেম থাকে হুম, এবং যে মনিটরিং সিস্টেমটার মাধ্যমে হুম, কখনোই পেশেন্টের মনে হবে না তারা প্রতারিত হচ্ছেন, কখনোই তার মনে হবে না তারা বিপথে চালিত হচ্ছেন, হুম, কখনো মনে হবে না তাদের বেশি খরচ করানো হচ্ছে। সেই জিনিসটার দিকে যদি আমরা বেশি নজর দিই, একজন চিকিৎসক কত বড় মাপের চিকিৎসক বা কত ছোট মাপের চিকিৎসক সেইটা তখন বিবেচ্য বিষয় হয় না। একটা পেশেন্ট একজন ডাক্তারের কাছে গেলেন, তার কাছে পরিষেবাটা ঠিকমতো পেলেন, সব রোগ সারে না। সব ডাক্তার সব রোগ সারিয়ে দিতে পারবে না গ্যারান্টি একদমই দিয়ে। তাই, একদমই তাই। সুতরাং কিন্তু পেশেন্টের যদি সেই ডাক্তারের কাছে গিয়ে বা সেই চিকিৎসকের কাছে গিয়ে বা সেই চিকিৎসা পদ্ধতিটির কাছে গিয়ে সেটা একটা সেটআপ হতে পারে হুম, সরকারি বা বেসরকারি। তার ভ্যালু ফর মানি সেটা যদি তার কাছে ঠিক মনে হয় এবং কোনো পেশেন্টই বলে না যে এই ডাক্তার আমার কাছে সারিয়ে দিতে পারেনি মানে এ শয়তান। হুম, যদি পেশেন্টের মনে হয় ডাক্তার খুব চেষ্টা করেছেন, তা সত্ত্বেও সারাতে পারেননি, পেশেন্টরা কিন্তু ডাক্তারদের কাছে কৃতজ্ঞ হয়েই থাকে ঠিকই। এবং ডাক্তারকে যথেষ্ট ভালোবাসে, সম্মান করে। যেটা আমার জীবনে আমি পাই, আমার খুব ভালো লাগে, এখনো পাই এবং আমার ক্লিনিকে আমার আগে যিনি বসতেন, আ তিনিও এই ব্যাপারটা খুব সুনামের সঙ্গে করে গেছেন। ফলে আমার মনে হয় না এই জিনিসটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার বা ভাবার দরকার যে কত বড় মাপের ডাক্তার আমাদের রাজ্যে আছেন। ডাক্তার যদি সহানুভূতিশীল হন, ডাক্তার যদি পরিষেবাটা নিয়ে কাজটা অন্তর থেকে এবং উইথ ডিগনিটি পেশেন্টদের কাছে দেন, তাহলে মনে হয় সেটাই যথেষ্ট পেশেন্টের কাছে। ঠিক আছে। এইবার আমি স্যার কিছু অভিযোগ মানে আমি আপনার কাছে রাখবো। আপনি উত্তর দিতে চাইলে আপনি দিতে পারেন। আর যদি আপনার মনে হয় উত্তর দেওয়ার দরকার নেই তাহলে নো কমেন্টস বলে আপনি চলে যাবেন। রাইট। কারণ এই ধরনের প্রচুর কমেন্টস আমরা পেয়েছি তো সেইগুলোই আমি লিখে এনেছি। ১ম দক্ষিণে মেডিকেল সায়েন্স চর্চা করা হয় এবং বাংলাতে মেডিকেল কমার্স চর্চা করা হয়। এটা খুব মানে খুব বেশি সরলীকরণ বা জটিলীকরণ হয়ে গেল। ব্যাপারটা ঠিক তা নয়। প্রত্যেকটা জায়গারই একটা
সুবিধে অসুবিধে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে হুম, এবং কার ক্ষেত্রে যেমন কিরকম হচ্ছে সেটা তার সঙ্গে মানে মনে করুন কোনো একটা পেশেন্ট হুম, এখানে এসে তার মনে হয়েছে এখানে চিকিৎসা ব্যবস্থা আমাকে সুস্থ করে তুলছে না, কিন্তু দক্ষিণে গেলেন তিনি, তার অনেক পরীক্ষা নিরীক্ষা হলো, হুম, টেস্ট হলো এবং কাকতালীয়ভাবে কোনো একটা খুব সাধারণ ওষুধ তার কাজে লেগে গেল। তার তখন মনে হলো এখানে ব্যবসায়িক দিকটা বেশি নজরে দেওয়া হয় আর দক্ষিণে নজর দেওয়া হয় না। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, আমাদের জীবনেও হয়েছে যে সাউথে গেছে, তার প্রবলেমটা সলভ হয়নি। তারপরে একদম হতাশ হয়ে গিয়ে আশা ছেড়ে দিয়ে তারপর হয়তো আমাদের মতো ক্ষুদ্র ডাক্তারদের কাছে এসছেন। হুম, তারপরে তার হয়তো কিছুটা উপকার হয়েছে। হুম। তিনি বলেন যে, "আপনার কাছে এসে আমি বেঁচে গেলাম।" ফলে দুটো দিকই আছে। ফলে কোনো একটা দিক দিয়ে বিচার করলে ব্যাপারটাকে হবে না। বিষয়টা হচ্ছে এরকম যে দক্ষিণের যে নেগেটিভ যে বিষয়গুলো, সেগুলো মানুষ আর প্রকাশ করতে চায় না। তখন তারা ভাবে যে দক্ষিণে যখন হয়নি তার মানে এটা আর এর আর হবে না, হওয়ার কোথাও নয়, আর হবে না। ওটাই হওয়ার নয়। লাস্ট। ওটাই লাস্ট। আবার এমন বহু মানুষ আছেন যারা বলে আমার দক্ষিণে আমার কোনো কাজ হয়নি। আমি কলকাতায় এরকম আপ অনেকেই আছেন এবং এরকমও আছে সেটা কিন্তু। আপনারা পাবেন। হুম, খুঁজলেই পাওয়া যায়। ঠিক, ঠিক। কিন্তু সেটা লাইমলাইট এ আসে না। না। আচ্ছা। 2nd হচ্ছে এখানকার হাসপাতালেও একই ফেসিলিটি আছে কিন্তু তফাৎ হসপিটালিটি অ্যান্ড মেন্টালিটিতে। হ্যাঁ, কিছুটা ওই বললাম যে কিছুটা আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। করতেই হবে। মানে এটা আছে। আমাদের শিখতে হবে। হতে হুম, পারে, এটা হুম, থাকতেই পারে। হুম, এবং আমি কখনো দক্ষিণে যাইনি। ফলে হুম, আমি নিজে থেকে চাক্ষুষ ওই ব্যাপারটা মানে দক্ষিণে কোনো হসপিটালে যাইনি, হুম, ঘুরতে গেছি। হুম, ফলে আমার ক্ষেত্রে একটু বোঝাটা মুশকিল যে ঠিক কতটা উনারা empathetic, এখানে কতটা ল্যাক আছে। তবে আমি শুনেছি পেশেন্টদের সঙ্গে কথা বলে, খুব ক্লোজ পেশেন্টের সঙ্গে কথা বলেও শুনেছি যে কলকাতার ডাক্তারের তুলনায় ওখানকার মানে কলকাতার হসপিটালগুলোর তুলনায় ওখানকার হসপিটালগুলোর ব্যবহার অনেক ভালো, তারা অনেক empathetic। তো ইমপ্রুভমেন্টের যে জায়গা থাকবে এটাই তো ভালো, এটাই তো চ্যালেঞ্জ। যে নিজেদের ইমপ্রুভ করে লোকের মনে এই সংশয়, দ্বিধা, এই যে ঘৃণা, এই লোকের মনে যে একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে আমাদের এখানকার হুম, হসপিটাল হুম, ডাক্তারদের সম্বন্ধে, সেটাকে যদি অদূর ভবিষ্যতে কোনোদিন ঘুচিয়ে ফেলা যায়, সেই চেষ্টা আমরা করব। ঠিক। আচ্ছা, কলকাতায় যাকে এখনই হার্ট সার্জারি করতে বলে, ব্যাঙ্গালোরে বলে কোনো প্রয়োজন নেই। এটা আমি বলতে পারব না, আমার আইডিয়া নেই। এটা আমার সত্যিই ধারণা নেই। আমি তাহলে শুনিনি এটা কখনো। এটা নিয়ে আর আমি আলোচনা করছি না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা অভিযোগ যে সাউথ এবং কলকাতার যেটা পার্থক্য সেটা ডাক্তারি নয়, সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ারে। অর্থাৎ সার্জারির পর এখানের সার্জনরা নাকি ব্যাপারটা নিয়ে আর অতটা আ মাথা ঘামান না আরকি। এটা এটা নিয়ে আপনি কি বলবেন? যেটা সাউথে নাকি না হয়। এখানে সব ক্ষেত্রে সেটা হয় না। কিছু, কিছু জায়গায় নিশ্চয়ই হয়তো হয়। নিশ্চয়ই পেশেন্টরা তাহলে বলবেন কেন? কিন্তু এখনকার যে আমাদের পেশেন্টদের যে সার্জারি গুলো হয়, মানে সামান্য হুম, গল ব্লাডার সার্জারির হুম, কথা বলছি। হুম। মানে সার্জনরা কিন্তু ভীষণ তৎপর এবং তাদের প্রত্যেক মুহূর্তে তাদের কি হচ্ছে তাদের খেয়াল রাখা, কিভাবে তারা ম্যানেজ করবেন এগুলো কিন্তু বলেন। হয়তো সব ডাক্তার বলেন না। সেজন্যই পেশেন্ট এরকম বলেছেন কমেন্টে। আচ্ছা। নেক্সট হচ্ছে আমরা এই ট্রাস্টটাকে কিভাবে রিবিল্ড করতে পারি? ১ম হচ্ছে ডাক্তাররা কি করতে পারে? ডাক্তাররা ৩ টে জিনিস করতে পারে। একটা যে পেশেন্টের সঙ্গে বেশি সময় বাড়ানো, সেটার জন্য ডাক্তারকে কম পেশেন্ট দেখতে হবে। হুম, পেশেন্টরা রিকোয়েস্ট করলেও যে আমাকে দেখে দিন, না বলতে হবে। কিছু করার নেই। কারণ যিনি বাকি পেশেন্টগুলোর সঙ্গে টাইম তাকে বাড়াতেই হবে। এবং তাতে পেশেন্টরা একটু ক্ষুণ্ণ হন। যেমন আমার সম্বন্ধে অনেকেই এরকম বলেন যে, অনেকক্ষণ বসে থাকতে হয়। এই অনেকক্ষণ বসে থাকার পরে এইটুকু সময় দেখতে পেলাম ডাক্তারবাবুকে। এরকম অনেকে বলেন। কিন্তু তারাই কিন্তু শেষের দিকে নাম লিখিয়ে যতক্ষণ টাইম লাগুক বলে বসে দেখিয়ে যাবো বলে তারাই দেখান, তারাই বিরূপ মন্তব্যগুলো করেন, যেগুলো আমার শুনলে কষ্ট হয়। তাদের কথা মেনেই আমি দেখে দিলাম, তারাই আবার এই বিরূপ মন্তব্য করছে। সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে আমি কিছু বলতে চাই না। ২ নম্বর হচ্ছে empathetic হতে হবে, মানে সহানুভূতিশীল হতে হবে আরো বেশি। আর ৩ নম্বর, পেশেন্টের খরচ কিছুটা কমানো যায়, কিভাবে কমানো যায় সেটার দিকে আমাদের আরেকটু নজরদারি করতে হবে ডাক্তার হিসেবে। আচ্ছা। এবার হচ্ছে একজন পেশেন্ট কি করতে পারে? রোগীরা কি করতে পারে? ৩ টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ঘন, ঘন ডাক্তার পরিবর্তন না করা, যেটা ঠিক। এখানকার মানুষজন এটা খুব এখানকার করেন। মানুষদের খুব আমি আমি ট্রেন্ড। আপনাকে বোধহয় বলেছিলাম যে আমাকে একজন বলেছিলেন যে, "আমি অমুক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই। আমি বহু ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার সারেনি।" তো আমি বললাম যে, "কতগুলো ডাক্তার দেখিয়েছেন?" "আর প্রচুর ডাক্তার।" তো এই বলাতে উনি আমাকে পট করে WhatsApp এ আমাকে প্রেসক্রিপশন গুলো পাঠিয়ে দিয়েছেন। স্যার বিশ্বাস করবেন না, আমি দেখলাম উনি ১১ মাসে
12 জন ডাক্তারকে দেখিয়েছে। তা প্রচুর ডাক্তার চেঞ্জ করা। হ্যাঁ। এটা না করলে মনে হয় ভালো। আমার মনে হয় যে ডাক্তার আপনাকে চিকিৎসা করছেন তিনি চেষ্টা করবেন যে কোনোভাবে আপনার রোগটাকে সারানোর জন্য। যখনই ডাক্তার পরিবর্তন হচ্ছে আবার নতুন করে চিকিৎসা শুরু হচ্ছে। তার চিন্তাভাবনাটা হুম। আপনাকে নিয়ে আবার নতুন করে শুরু হচ্ছে। ফলে একজন ট্রাস্টেড নামকরা যিনি, যিনি আপনাকে চেনেন তার কাছে একটু ধৈর্য সহকারে থাকাটা আমার মনে হয় দরকার। ২ নম্বর হচ্ছে যে পেশেন্টের একটু ধৈর্য দরকার। যে জোর করে সবসময় হবে না। যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কিন্তু জোর করে আপনি তাকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হুম। নিলেন। একটু এটা ধৈর্য তো ধরুন। আমাদের এখানে আছে। হ্যাঁ, এটা তাহলে না মানে বাকিদের ট্রিটমেন্টটা অনেক বেটার হবে এবং হুম। সেটা ভালোভাবে হয়। আর ৩ নম্বর হচ্ছে ফলো আপ এর গ্যাপ। যে ডাক্তার আপনাকে বলেছিলেন হয়তো এই ওষুধটা খেয়ে ২ মাস পর একবার আসুন, দেখব ওষুধটা চেঞ্জ করুন। আপনি একই ওষুধ ৬ মাস খেলেন, তারপর বললেন আমার তো কই সারলো না বা ভালো হুম, হলাম হুম, না। হুম। কিন্তু আপনাকে বলেছেন ২ মাস খেয়ে আবার আসতে হতো ওষুধ তিনি চেঞ্জ ঠিক, করতেন। ঠিক। ফলে এই জিনিসগুলো একটু আমার মনে হয় পেশেন্টের তরফ থেকে আরেকটু যত্নশীল হওয়া দরকার। ধৈর্য হারানোর আগে। আচ্ছা, এইবার হচ্ছে হেলথ কেয়ার যে সিস্টেম গুলো আছে বা হেলথ কেয়ার যে বডিজ গুলো আছে, হাসপাতালগুলো আছে, ক্লিনিক গুলো আছে, ডায়াগনস্টিক সেন্টার গুলো আছে, এরা কিভাবে নিজেদের ইমপ্রুভ করতে পারে? ১ম কথা হচ্ছে ট্রেনিং। যে স্টাফগুলো ট্রেনিং দেওয়া, তাদের পেশেন্টের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, পেশেন্টদের কিভাবে কমিউনিকেট করতে হবে, তাদের কিভাবে কাউন্সেলিং করতে হবে, এই ব্যাপারে অনেকেই জানেন না কিন্তু। কাজ করছেন। কিন্তু তাদের কোনো ধারণা নেই। কারণ প্রপার কোনো ফরমাল ট্রেনিং নেই তাদের। এই ব্যাপারটা তাদের দেখা দরকার। ২ নম্বর কিভাবে কস্ট আরেকটু কমানো দরকার সে ব্যাপারে যত্নশীল হতে হবে। কারণ কস্ট বাড়িয়ে দেওয়াটা ইজি, কমিয়ে দেওয়াটা অতটা ইজি না কিন্তু। এবং সবাই যারা প্রাইভেট সেক্টর গুলো হসপিটাল ক্লিনিকস গুলো আছে, তারা তো এটাকে বিজনেস তাদের রেভিনিউ জেনারেট করতে হুম, হয়। হুম, হুম। কিন্তু সেটা কতটা এমপ্যাথেটিক হয়ে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এ কস্ট রেখে সেটা থেকে রেভিনিউ জেনারেট করা যায়, সেটা একটু দেখতে হবে। দরকার পড়লে এফিশিয়েন্ট লোক রাখতে হবে। ৫ জন লোকের জায়গায় ৩ জন লোক করুন যারা মোর এফিশিয়েন্ট ৫ হুম। জনের কাজটা ৩ জন করতে পারবে। এগুলো। এই একটা পার্ট। আর ৩ নম্বর হচ্ছে এন্ড টু এন্ড কমিউনিকেশন পেশেন্টের সঙ্গে। ১ম থেকে শেষ অবধি কমিউনিকেশন খুব দরকার। পেশেন্ট জানতেই পারছে না তার কি চিকিৎসা হচ্ছে, পেশেন্ট জানতেই পারছে না হাসপাতালে তার কি খরচ হচ্ছে, কেন চিকিৎসা হচ্ছে। আর পেশেন্টের মুখে এসে বলে, "তো এই পেশেন্ট ভর্তি আছে আমার এখানে, এটা ৩ টে দামি, দামি অ্যান্টিবায়োটিক চলছে।" একটা সামান্য জ্বরে কি ৩ টে দামি, দামি অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার? পেশেন্টকে পরে রিপোর্টগুলো আমি দেখলাম যে পেশেন্টকে কমিউনিকেটই করা হয়নি যার অ্যাডভান্স সেপসিস হয়েছে। অ্যাডভান্স সেপ্টিসেমিয়া হয়েছে যার অর্গানিজম আইসোলেট করা যায়নি। ফলে ২ টো অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিফাঙ্গাল চলছে আইভি যেটা খুব হাইলি কস্টলি। কারণ বোঝা যাচ্ছে না অর্গানিজম হুম, হুম, আইসোলেট করা হুম। যাচ্ছে না। কালচারগুলো আসতে টাইম লাগে তো ৫-৭ দিন। হুম। কারণ পেশেন্টকে বাঁচাতে হবে। আর এম্পিরিক্যাল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে রাখা আছে যাতে পেশেন্টের অবস্থা আরো হুম। ডিটেরিওরেট না করে। ফলে লোককে তো পেশেন্টকে কমিউনিকেট করতে হবে তো যে এই ব্যাপার হচ্ছে, আমরা এখনো ধরতে পারছি না কি হয়েছে। এটার জন্যই আমার মনে হয় যে ট্রাস্ট যেটা মানে আমাদের ডাক্তার বাবুদের উপরে যে ট্রাস্টটা সেটা বোধহয় আর আগের মতো নেই, অনেকটাই কমে আসছে। কমে আসছে। এক্সাক্টলি। সেই এটা খুব যত্নশীল হতে হবে এবং সেটা আমাদের দেখতে হবে। যেমন আমার মনে আছে বছর ৩ আগে আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন। তার হাসব্যান্ড সাউথের একটা হসপিটাল আমি নাম বলছি না, চিকিৎসা করতে গেছেন। ওই বাইপাস সার্জারি হয়েছিল। তো বাইপাস সার্জারির পরে ৩ দিনের মধ্যে পেশেন্ট মারা যায় ভেন্টিলেশনে। ছিলেন। সার্জারিটা অতটা ভালো করে হয়নি হুম, বা কিছু একটা হুম, কমপ্লিকেশন হুম, হয়েছিল। হুম, হুম, আ ভালো করে সার্জারি হয়নি বলে তো কোনো টার্ম হুম, হয় না। হুম। কোনো একটা কমপ্লিকেশন হয়েছিল এবং তার জন্য মারা গেছেন। তো তার ভদ্রমহিলার ধারণা হয়েছে সাউথের ডাক্তাররা ভুল চিকিৎসা করে মেরে দিয়েছে। ফলে তাকে যেকোনো সার্জারিতে একটা কমপ্লিকেশন থাকতেই ঠিক, পারে। ঠিক। সেটা ফোঁড়া কাটারও একটা কমপ্লিকেশন থাকে। ফলে ভুল চিকিৎসা আর জটিলতা এদের মধ্যে একটা ফারাক আছে। মানে পেশেন্ট মারা গেলেই ডাক্তার ভুল চিকিৎসা করেছে তা নয় কিন্তু। তাহলে তো মানুষ অমর হয়ে যেতেন। ঠিকই। আ ক প্রত্যেকটা চিকিৎসার একটা কমপ্লিকেশন আছে। যেমন হার্ট অ্যাটাক হলে তার চিকিৎসা করলেও অনেক মানুষের অ্যাডভার্স আউটকাম হতে পারে। তার কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, তার হার্ট ফেইলিউর হতে পারে, ডেথ হতে পারে, কার্ডিওজেনিক শক ইত্যাদি। মানে চিকিৎসা করেছেন মানেই পেশেন্ট মারা গেছে মানেই সব চিকিৎসাই যে ভুল চিকিৎসা তা নয় কিন্তু। কিছু, কিছু ক্ষেত্রে তো জটিলতাও হয়। ফলে সব চিকিৎসা অধীনে থাকা সব পেশেন্টই যাদের মৃত্যু হচ্ছে, তাদের ভুল চিকিৎসায় মৃত্যু হচ্ছে, এই ধারণা থেকে আমাদের মনে হয় বেরিয়ে আসার সময় এসেছে। এই আধুনিক এআই এর যুগে, এই ইনফরমেশন এর যুগে এটা আমাদের আরো ভালো করে বুঝতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর মল্লিক। আপনি আমাদের অনেকটা সময় দিলেন এই বিষয়টা নিয়ে আলোচনা করার। কিন্তু আমার মনে হয়েছে যে এটা নিয়ে আলোচনা করার দরকার, কথা বলা দরকার। আমি কি করতে হবে ডাক্তারবাবুদের সেটা বলার মতন মানে ধৃষ্টতা আমার নেই। কিন্তু আমি চাইবো যে আগের মতন আজ থেকে ২০ বছর আগে বা ৩০ বছর আগে যে বিশ্বাসটা একজন রোগী একজন ডাক্তারের উপরে রাখতেন সেটাই আবার ফিরে আসুক।
আজ এ পর্যন্তই। এরপরও যদি আপনাদের কোনো অভিযোগ থাকে লিখে জানান। আমরা চেষ্টা করব সেটা নিয়ে আবার একটা এপিসোড করার। আজ এ পর্যন্তই। নমস্কার।